প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং অভিনন্দন। আজকে আমরা স্থিতিস্থাপকতা সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ কয়েকটি টার্ম নিয়ে কথা বলবো। একটিকে বলা হয় বিকৃতি এবং আরেকটি হচ্ছে পীড়ন। বিকার কাকে বলা হয়? কোনো বস্তুর উপরে বাহিরে থেকে বল প্রয়োগ করে যদি বস্তুর আকার, আকৃতি কিংবা আয়তনের পরিবর্তন ঘটায়, তাহলে ওই কতটুকু আয়তনের পরিবর্তন হয়েছে বা কতটুকু দৈর্ঘ্যের বা আকৃতির পরিবর্তন হয়েছে, এটাকে আমরা বলি বিকার। অর্থাৎ পরিবর্তন হলেই আমরা তাকে বলি বিকার। বিকৃতি তথা স্ট্রেন এবং পীড়ন তথা স্ট্রেস, এই দুটো টার্ম বোঝার জন্য আমরা একটি উদাহরণের সাহায্য নেব। এই একটি দৃঢ় অবস্থান হতে একটি তার বা একটি রাবারকে আমরা ঝুলিয়ে দিয়েছি। এই রাবার বা তারটির দৈর্ঘ্যকে আমরা বড় হাতের এল দিয়ে প্রকাশ করব। অর্থাৎ এই দৈর্ঘ্য হচ্ছে বড় হাতের এল। বোঝানোর সুবিধার্থে আমি ধরে নিয়েছি এই দৈর্ঘ্যের মান 5 মিটার। আর এই তারটির একটি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল রয়েছে। এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এর মান কত? ধরে নেই 4 মিটার স্কয়ার, এবং এটাকে আমরা বড় হাতের এ দিয়ে প্রকাশ করব। এখন এই বস্তুর উপরে যদি আমরা বাহিরে থেকে বল প্রয়োগ করি কিংবা ভার চাপিয়ে দেই কিংবা ওজন চাপিয়ে দেই, কত বল প্রয়োগ করেছি? ধরে নেই এফ এর মান 20 নিউটন। তাহলে বলো তো 20 নিউটন বলে যদি একে আমি টেনে আমরা বলটাকে ছেড়ে দিব না, তাহলে এই তারটা লম্বা হয়ে যাবে। তারটির কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, এটার আমরা নাম দেই ছোট হাতের এল। বোঝানোর সুবিধার্থে ধরে নেই এল এর মান 2 মিটার। অর্থাৎ আগে দৈর্ঘ্য ছিল 5 মিটার, এটার উপরে 20 নিউটন বল প্রয়োগ করলে এই তারটির দৈর্ঘ্য বৃদ্ধি পায় ছোট হাতের এল এর মান 2 মিটার। তাহলে এই বিকৃতি আমরা কাকে বলবো? বিকৃতি হলো এই 5 মিটারে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে? 2 মিটার। এইটা বিকৃতি না। বিকৃতি হলো 1 মিটারে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, অর্থাৎ 1 এককে মানে একক মাত্রায় কতটুকু বৃদ্ধি পেয়েছে, কতটুকু পরিবর্তন হয়েছে, তাকে আমরা বিকৃতি বলবো বা স্ট্রেন বলবো। আমরা ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। এই তারটার আদি দৈর্ঘ্য ছিল 5 মিটার। তাহলে এটাকে আমরা 5 ভাগে ভাগ করি তো 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ। তাহলে 1 2 3 4 5 ভাগে ভাগ করেছি সমান। তাহলে এটার মানও হবে 1 মিটার, এইটার মানও 1 মিটার, এইটার মানও 1 মিটার, এটাও 1 মিটার, এটাও 1 মিটার। বলো তো এই 5 মিটারে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে? 2 মিটার। তাহলে যদি বলি এই এক পুরোটার মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে 2 মিটার, তাহলে এই 1 মিটারে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে? খুব একটি ছোট্ট অংশ বৃদ্ধি পাবে। এই যে ধরো এইটুকু অংশ বৃদ্ধি পেয়েছে, এই যে এইটুকু অংশের নাম হচ্ছে কিন্তু বিকৃতি। অর্থাৎ 1 এককে যতটুকু বৃদ্ধি পায় বা পরিবর্তন হয়, এই যে এইটুকুর নাম হবে কিন্তু বিকৃতি। চলো আমরা একটু হিসাব করে দেখি। বলো তো 5 মিটারে কতটুকু বৃদ্ধি পেয়েছে? তাহলে 5 মিটারে বৃদ্ধি পায় বা পরিবর্তন হয়, বৃদ্ধি পায় কত? 2 মিটার। ওকে, তাহলে বলো তো 1 মিটারে কতটুকু বৃদ্ধি পাবে? এই যে 1 মিটারে কতটুকু বৃদ্ধি পাবে? তাহলে 1 মিটারে বৃদ্ধি পায়, তাহলে উপরে হবে 2 মিটার আর নিচে হবে 5 মিটার। বলো তো এই মানটা কত হবে? এই মানটা হবে 0.4 এত। তাহলে এই যে আমার 2 মিটার, এই 2 মিটারটা কার মান? ছোট হাতের এল এর মান। তাহলে উপরে হবে ছোট হাতের এল। আর 5 মিটারটা কার মান? বড় হাতের এল এর মান। এই যে মানটা বের হয়েছে, এটার নাম হচ্ছে কিন্তু আমার বিকৃতি। তাহলে আমরা বিকৃতি মূলত কাকে বলবো? বিকৃতি হচ্ছে 1 এককে একক মাত্রায় যতটুকু পরিবর্তন হয়, তার নাম হচ্ছে বিকৃতি। তাহলে সংজ্ঞা আমরা কিভাবে দেব? কোনো বস্তুর উপরে বাহিরে থেকে বল প্রয়োগ করে তার আকার, আকৃতি কিংবা আয়তনের পরিবর্তন ঘটালে 1 এককে একক মাত্রায় যতটুকু পরিবর্তন হয়, তার নাম হচ্ছে বিকৃতি। তাহলে মনে রাখবা, যে কোনো বিকৃতি হোক, অবশ্যই সব সময় উপরে হবে পরিবর্তন, মানে কতটুকু বৃদ্ধি পেয়েছে, কতটুকু পরিবর্তন হয়েছে সেটা হবে উপরে, আর নিচে হবে সব সময় আদিমান।
শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বলো তো এই বিকৃতির একক কি হবে? বিকৃতির কিন্তু একক নাই। কেন নাই? ইমাজিন করো, বিকৃতি মানেই কিন্তু সমজাতীয় রাশির অনুপাত। দেখো, উপরেও দৈর্ঘ্যের পরিবর্তন, নিচে হলো আদি দৈর্ঘ্য, এরও একক মিটার, এরও একক মিটার, কেটে যাবে, কোনো একক থাকবে না। তাহলে যেহেতু বিকৃতি সমজাতীয় রাশির অনুপাত, এই জন্য বিকৃতির কোনো একক নাই। এর মাত্রা সমীকরণ কত হবে? যেহেতু একক নাই, তাহলে এর মাত্রা সমীকরণও নাই। বলতো এই বিকৃতি কেমন রাশি? স্কেলার রাশি না ভেক্টর রাশি? দেখো, আমি এই দিকেও দৈর্ঘ্য বাড়াতে পারি, এই দিকেও বাড়াতে পারি, কোনো পার্টিকুলার দিক জানার দরকার নাই। তাহলে এই বিকৃতি কিন্তু আমাদের স্কেলার রাশি। যদি তোমাদেরকে বলা হয় ধরো কোনো একটি বস্তুর বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতির মান 0.002, এটা বলতে তুমি কি বোঝো? এর তাৎপর্য কি? তাহলে আমরা এইভাবে বলবো, কোনো বস্তুর দৈর্ঘ্য বরাবর যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে ওই বস্তুর এক এককে মানে একক মাত্রায় দৈর্ঘ্যের পরিবর্তন হবে 0.002। পীড়ন কাকে বলা হবে বা স্ট্রেস কাকে বলা হবে, আমরা এইখান থেকে ব্যাখ্যা করতে পারি। আমি বলেছিলাম এই যে তারটি রয়েছে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা বড় হাতের এ ধরেছি, বোঝানোর সুবিধার্থে মান ধরেছি 4 মিটার স্কয়ার। আর এই তারের উপরে আমি কত বল প্রয়োগ করেছি? 20 নিউটন। বলতো স্থিতিস্থাপক সীমার মধ্যে বলটা প্রয়োগ করেছি, তাহলে প্রযুক্ত বল যদি হয় 20 নিউটন, তাহলে এই বস্তুটার ভেতরেও বাধাদানকারী বল অর্থাৎ স্থিতিস্থাপক বল মানে প্রত্যয়নী বলের মান হবে 20 নিউটন। তাহলে বলতো এই যে 20 নিউটন যে বাধাদানকারী বলটা, এইটা যদি এফ হয়, তাহলে এইটাও কিন্তু আমার এফ, মান সমান, শুধু দিক বিপরীতমুখী। ইমাজিন করো তো, এই 20 নিউটন বল যে বাধা দিচ্ছে, এটা কতটুকু ক্ষেত্রফলের মধ্যে বাধা দিচ্ছে? এই যে এইটুকু ক্ষেত্রফলের মধ্য দিয়ে বাধা দিচ্ছে। তাহলে এই পুরোটার ক্ষেত্রফল কত? 4 মিটার স্কয়ার। তাহলে এই 4 মিটার স্কয়ারের মধ্য দিয়ে কত বাধা দিচ্ছে? 20 নিউটন। এটাকে আমরা পীড়ন বলবো না, বরঞ্চ এই ক্ষেত্রফলটাকে যদি আমি সমান 4 ভাগে ভাগ করি, তাহলে বলতো এই এক ভাগের মান কত হবে? এই এক ভাগের মান হবে 1 মিটার স্কয়ার। তাহলে 4 মিটার স্কয়ারের ভেতর দিয়ে যদি বাধা দেয় 20 নিউটন, তাহলে এই একক অঞ্চলের মধ্য দিয়ে, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, মানে এই 1 মিটার স্কয়ারের মধ্য দিয়ে কত বাধা দিচ্ছে? ওকে, তাহলে হবে 20-এর 4 ভাগের 1 ভাগ, মানে 5 নিউটন। এইটাকে আমরা বলবো পীড়ন। অর্থাৎ ব্যাপারটা এইরকম, বলতো 4 মিটার স্কয়ারে বাধাদানকারী বল, বাধাদানকারী বল কত? 20 নিউটন। তাহলে বলতো 1 মিটার স্কয়ারে বাধাদানকারী বল কত? 20 নিউটন, নিচে হবে 4 মিটার স্কয়ার। তাহলে এই 20 নিউটন কার মান? এফ এর মান, প্রযুক্ত বল অথবা বাধাদানকারী বল। আর নিচে 4 মিটার স্কয়ার কার মান? এর মান। এই মানটা কিন্তু হবে হচ্ছে 20/4, তাহলে 5 নিউটন পার মিটার স্কয়ার। এইটার নাম হচ্ছে আমার পীড়ন। অর্থাৎ পীড়নটা হচ্ছে পুরা ক্ষেত্রফলের মধ্য দিয়ে কত বাধা দিচ্ছে এইটা না, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কত বাধা দিচ্ছে সেটা হচ্ছে পীড়ন। যে কোনো পীড়ন বলুক, দৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন, মোচড় পীড়ন, যে ধরনের পীড়নই হোক, পীড়ন অলওয়েজ উপরে হবে এফ, নিচে হবে এ। বলতো এটা কি? ওই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। বলতো এফটা কি? প্রযুক্ত বল অথবা বাধাদানকারী বল। এই পীড়নের একক কি হবে? দেখো, পীড়ন মানে F/A, তাহলে এই বলের একক কি? নিউটন। আর ক্ষেত্রফলের একক কি? মিটার স্কয়ার। তারপরে নিউটন পার মিটার স্কয়ার, এটাকে আমরা প্যাসকেলও লিখতে পারি। অর্থাৎ চাপের যে একক সেটাই হচ্ছে পীড়নের একক। বলতো এই পীড়নের মাত্রা সমীকরণ কি হবে? খুব সহজ। বলতো এই নিউটন মানে কি? বল। তাহলে বলের মাত্রা সমীকরণ কি? এম এল টি ইনভার্স 2, তাহলে হবে এটা এল ইনভার্স 2। তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি এম থাকবে বলতো এল ইনভার্স 2 আর এল, তাহলে হয়ে যাবে এল ইনভার্স 1 এবং হয়ে যাবে এটা টি ইনভার্স 2। তাহলে পীড়নের মাত্রা সমীকরণ হচ্ছে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2।
এই যে পীড়ন বা স্ট্রেস এটা কেমন রাশি? এটা ভেক্টর রাশি না এটা স্কেলার রাশি? বলো তো। এই পীড়ন মানেই হচ্ছে চাপ, তাহলে চাপ কি রাশি? চাপ হচ্ছে স্কেলার রাশি, তাহলে পীড়নও কিন্তু হবে আমাদের স্কেলার রাশি, এটা ভেক্টর রাশি নয়। যদি তোমাকে প্রশ্ন করা হয় যে কোন বস্তুর পীড়নের মান 5 গুণন 10⁵ নিউটন পার মিটার স্কয়ার বলতে তুমি কি বোঝো, অর্থাৎ এর তাৎপর্য কি, তখন আমরা এইভাবে বলবো, কোন বস্তুর উপরে বাহিরে থেকে বল প্রয়োগ করে তার আকার, আকৃতি কিংবা আয়তনের পরিবর্তন ঘটালে ওই বস্তুর একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে বল প্রযুক্ত হয় অথবা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ বাধাদানকারী বল ক্রিয়া করে তার মান হবে 5 গুণন 10⁵ নিউটন। অসহ বল বা অসহ ভার বা অসহ ওজন কি? অসহ মানে সহ্য করতে পারবে না, ছিঁড়ে যাবে, ভেঙে যাবে। তুমি ইমাজিন করো তো, এই তারটার মুক্ত প্রান্তে আমরা যদি ভার চাপিয়ে দেই কিংবা বল প্রয়োগ করি, যত বল প্রয়োগ করব এইটার পীড়নের মান তত বাড়বে, অর্থাৎ এই বাধাদানকারী বল তত বাড়বে। এইভাবে বল প্রযুক্ত করতে করতে আমরা যদি স্থিতিস্থাপক সীমার মান ক্রস করে ফেলি তখন এই বস্তুটার স্থিতিস্থাপকতা ধর্ম নষ্ট হয়ে যাবে। তারপরে যদি আমরা আরো বেশি বল প্রয়োগ করি, এবারে আমরা দেখব এই তারটার কোথাও চিকন কোথাও মোটা, কোথাও চিকন কোথাও মোটা হয়ে যাচ্ছে। তারপরে আরো যদি বল প্রয়োগ করি, এমন একটা বল প্রয়োগ করব বলতো তারটা যেখানে চিকন হয়ে যাচ্ছিল কোথাও একটা জায়গায় ছিঁড়ে যাবে, তার মানে ওই বলটাকে এই তার সহ্য করতে পারেনি, ছিঁড়ে গেছে বা ভেঙে গেছে এই কারণে, তাহলে ওই বলটাকে বলা হবে অসহ বল। তাহলে আমরা বলতে পারি কোন বস্তুর উপরে যে বল প্রয়োগ করলে বস্তুটা ভেঙে যায় বা ছিঁড়ে যায় ওই বলকে বলা হয় অসহ বল বা অসহ ভার বা অসহ ওজন। আমরা পীড়ন পড়েছি, এবার দেখো তো অসহ পীড়ন। অসহ মানে সহ্য করতে পারবে না। আমরা যে কোনো পীড়ন ইজ ইকুয়াল টু কি জানি? উপরে এফ, নিচে এ। তাহলে বলো তো, নিচে এ মানে হচ্ছে আমার ক্ষেত্রফল। আর কখন তারটা ছিঁড়ে যাবে বলতো? এই অসহ বলের কারণেই তো তার ছিঁড়ে যাবে। আর ওই তারটা ছিঁড়ে যাওয়ার মুহূর্তে, অর্থাৎ অসহ বল প্রয়োগ যখন করেছি ওই ছিঁড়ে যাওয়ার মুহূর্তে এই বস্তুটা তো একটা বাধা দেবে, মানে একটা পীড়ন আছে। তাহলে ওই সময়ে ছিঁড়ে যাওয়ার মুহূর্তে বা ভেঙে যাওয়ার মুহূর্তে অসহ বল যখন প্রয়োগ করেছি সেই মুহূর্তে ওই বস্তুটার পীড়নের মান কত? এটাকে বলা হবে অসহ পীড়ন। তাহলে এই এফটা কি হবে? এটা হবে অসহ বল। তাহলে আমরা সুন্দর করে বলতে পারি অসহ পীড়ন কাকে বলা হয়? অসহ বল প্রয়োগ করলে ওই বস্তুটা ছিঁড়ে যাওয়া বা ভেঙে যাওয়ার মুহূর্তে যে পীড়ন কাজ করে তাকে অসহ পীড়ন বলা হবে। তামার অসহ পীড়নের মান 3.5 গুণন 10⁸ নিউটন পার মিটার স্কয়ার বলতে আমরা কি বুঝি? বলতে আমরা বুঝি তামার তারের উপরে দৈর্ঘ্য বরাবর লম্বভাবে যদি অসহ বল প্রয়োগ করা হয় ওই অসহ বলের কারণে তারটা ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে। আর ওই ছিঁড়ে যাওয়া বা ভেঙে যাওয়ার মুহূর্তে ওই তামার তারের ভেতরে যে পীড়ন কাজ করবে একক ক্ষেত্রফলে যতটুকু বাধা পাবে তার মান হবে 3.5 গুণন 10⁸ নিউটন।